দিস ইজ ভিভো y27 সদ্য লঞ্চ হওয়া ভিভোর এই স্মার্টফোনটার প্রাইস ধরা হয়েছে 22,999 টাকা, যেটি 128 ভেরিয়েন্টের প্রাইস। আর এই স্মার্টফোনটা বেশ কিছুদিন ধরে ইউজ করছি, আর এতে কী কী দিক ভালো পেয়েছি বা কী কী দিক মন্দ পেয়েছি তাই নিয়ে আলোচনা হবে আজকের এই ফুল রিভিউয়ে। চলুন কথা না বাড়িয়ে মূল রিভিউয়ে ঝাঁপিয়ে পড়া যায়। এক নজর দেখে নেই যে ভিভো আমাদের জন্য বক্সে কি কি প্রোভাইড করছে। ওকে, বক্সটিকে ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত ডিভাইসটিকে। তারপরই আমরা দেখতে পাচ্ছি একটি 44 ওয়াটের ফ্লাশ চার্জার এবং একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার, যেটি কিন্তু বেশ সফট। তারপরে দেখতে পাচ্ছি USB Type-C কেবল, সিম ইজেক্টর এবং ইউজার ম্যানুয়াল। মূলত এই হচ্ছে বক্স কন্টেন্ট। ডিজাইন দিয়ে শুরু করা যাক। ভিভো y27-এর ডিজাইন এক কথায় মন মাতানো। প্রথম দেখায় ভালো লেগেছে আমার কাছে। রিয়ার পার্টের ডিজাইনটুকু এমনভাবে করা হয়েছে যেন লাইটিং কন্ডিশন চেঞ্জের সাথে সাথে এতে কিন্তু বৈচিত্র্যতা দেখতে পারবেন। ম্যাট ফিনিশ থাকায় রিয়ার পার্টে কিন্তু একদমই আঙ্গুলের চাপ বসে না। রিয়ার পার্টে বড় দুটি ক্যামেরা বাম, যার চারপাশে গোল্ডেন বর্ডার দেওয়া কিন্তু এর প্রিমিয়ামনেসটা আরেকটু বৃদ্ধি পেয়েছে। তবে আমার কাছে মনে হয়েছে যে এই ক্যামেরা বামটুকু একটু বেশি বড় হয়েছে, এটা আরেকটু মিনিমাল করা দিলে হয়তো ভালো লাগতো। ফোনটির বিল্ড মেটেরিয়াল সম্পূর্ণ প্লাস্টিকের। এই ফোনের আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটি যথেষ্ট লাইট ওয়েট। এর ওয়েট হচ্ছে অনলি 190 গ্রাম আর থিকনেস হচ্ছে 8 মিলিমিটার। সো ফোনটিকে হাতে নিয়ে আপনার মনেই হবে না যে এত বড় একটা ফোন ধরে আছেন। সো আমার মতো যারা হালকা পাতলা ফোন পছন্দ করেন, এটি কিন্তু তাদের জন্য একটা পারফেক্ট চুজ হতে পারে। বক্সের শেপ ডিজাইনের এই ফোনটির উপরের দিকে থাকছে ডেডিকেটেড সিম কার্ড স্লট, যা দিয়ে আপনি দুটি সিম কার্ড ব্যবহারের পরেও একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। তবে উপরের দিকে কোনো প্রকার সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন দেওয়া হয়নি, যেটা এই বাজেটে মাস্ট বি প্রত্যাশিত ছিল। নিচের দিকে থাকছে 3.5 হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, USB Type-C পোর্ট অ্যান্ড স্পিকার গ্রিল। এতে কিন্তু সিঙ্গেল স্পিকার প্রোভাইড করা হচ্ছে, যার কোয়ালিটি আমার কাছে ঠিকঠাকই লেগেছে। তবে আপনি যদি বেটার সাউন্ড আশা করেন তাহলে অবশ্যই আপনাকে ভলিউম 80%-এর মধ্যে রাখতে হবে। ফোনটির ডান পাশে থাকছে পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম রকার। আর এই পাওয়ার বাটনে ইমপ্লিমেন্টেশন করা হয়েছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি যথেষ্ট ফাস্ট অ্যান্ড ইকুরেট মনে হয়েছে। তবে অ্যানিমেশনের কারণে আপনার কাছে কিছুটা ডিলে লাগতে পারে। ফোনটির বাম পাশে কিন্তু একদমই ব্ল্যাঙ্ক রাখা হয়েছে, এখানে কিন্তু কিছুই নেই। যদি আমরা ফোনটির ফ্রন্ট পার্টে চলে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছি ইউ-শেপ নচযুক্ত একটা ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটা কিন্তু এই সময়ে এসে অনেকটাই বেমানান। এখানে মাস্ট বি একটি পাঞ্চ হোল প্রোভাইড করা উচিত ছিল। সিন অ্যান্ড সাইড বেজেল বাজেট অনুযায়ী ঠিকঠাকই রয়েছে। ডিসপ্লে হিসাবে ফোনটিতে থাকছে 6.64 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে, যেটি ফুল HD প্লাস রেজুলেশনের একটি ডিসপ্লে, যার রেজুলেশন 1080x2388 পিক্সেল। এটি রেগুলার 60 হার্জের একটি প্যানেল। ডিসপ্লের আউটডোর ভিজিবিলিটি বাজেট অনুযায়ী ঠিকঠাকই লেগেছে আমার কাছে। ডিরেক্ট সানলাইটে অপারেট করতে খুব বেশি ঝামেলা হয়নি। টাচ রেসপন্স নিয়েও খুব একটা সমস্যা নেই। ডিসপ্লে অটো টপের নিচে একটু সূক্ষ্মভাবে খেয়াল করলে দেখতে পারবেন যে কিছুটা শ্যাডো রয়েছে, যেটা আপনারা হয়তো নর্মালি খেয়াল করবেন না। IPS ডিসপ্লে হিসেবে এর কালার রিপ্রোডাকশন ঠিকঠাকই লেগেছে আমার কাছে। তবে 60 হার্জের এই বিষয়টা আমি মানতে পারলাম না। 23,000 টাকার এই স্মার্টফোনে মিনিমাম একটা 90 হার্জের প্যানেল প্রোভাইড করা উচিত ছিল। এর ডিসপ্লেতে কোন ধরনের প্রোটেকশন ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু আমরা অফিসিয়াল ওয়েবসাইট কেটেও কোনো তথ্য পাইনি। এই ক্ষেত্রে আপনাদের জন্য পরামর্শ থাকবে মাস্ট বি এক্সট্রা একটি প্রোটেকশন গ্লাস ব্যবহার করার। চিপসেট হিসাবে ফোনটিতে থাকছে মিডিয়াটেক Helio G85, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা-কোর CPU। আর জিপিইউ হিসেবে এতে থাকছে Mali G52 MC2। মিডিয়াটেক Helio G85 বেশ স্টেবল একটা চিপসেট এবং এটি মার্কেটে বেশ কিছুদিন ধরে আছে। তবে এটা এই বাজারে কিন্তু খুব একটা জাস্টিফাই হয়নি। রেগুলার কাজ যারা করেন তাদের জন্য এটি ঠিকঠাকই আছে, লাইক এস ফেসবুকিং, ইউটিউবিং, নেট ব্রাউজিং বা ফোনে কথা বলার মতো অ্যাজ ইউজুয়াল কাজ কিন্তু এ দিয়ে আপনারা ইজিলি সারতে পারবেন। তবে আপনি যদি চিন্তা করেন এ দিয়ে আপনি মাঝে মাঝে হেভি গেমগুলো প্লে করবেন, তাহলে এটা একদমই আপনার জন্য না। ট্রাফিক রিডার, ক্যান্ডি ক্রাশ বা সাবওয়ে সাবের মতো লাইট গেমগুলোর পাশাপাশি আপনি চাইলে লোয়ার গ্রাফিক্সে ফ্রি ফায়ারও এতে প্লে করতে পারবেন। ভালো ব্যাপার এই যে এতে প্রয়োজনীয় সকল সেন্সরের সাথে জাইরোস্কোপ সেন্সরও কিন্তু থাকছে। ফোনটিতে 6GB ফিজিক্যাল র্যামের সাথে আরও 6GB ভার্চুয়াল র্যাম থাকছে। যদিও এই ভার্চুয়াল র্যাম প্র্যাকটিক্যাল লাইফে খুব একটা কাজের না, যে কারণে কোনো রিভিউই আমি এটা নিয়ে খুব বেশি কথা বলি না। বাই দ্য ওয়ে, ফোনটিতে স্টোরেজ থাকছে 128GB। এটা কিন্তু বাজেটে এনাফ বলতে পারেন। এতে অ্যাপস ওপেনিং বা ক্লোজিং যথেষ্ট ফাস্ট পেয়েছি। এছাড়াও র্যাম ম্যানেজমেন্টও আমার কাছে ঠিকঠাকই লেগেছে। অপারেটিং সিস্টেম হিসেবে এতে থাকছে ফান্টোস OS 13, যার টপে থাকছে অ্যান্ড্রয়েড 13। এর UI ইন্টারফেস নিয়ে কমপ্লেন করার মতো খুব একটা জায়গা নেই। আমার এই কদিনের ব্যবহারে এতে কোনো প্রকার ল্যাগজনিত ইস্যু পাইনি। এর UI বেশ কিছু ব্লুটুথ আছে, আপনি চাইলে যার ম্যাক্সিমামই আনইনস্টল করে ফেলতে পারেন। ফোনটির রিয়ারে 50 মেগাপিক্সেলের ক্যামেরার পাশাপাশি থাকছে একটি 2 মেগাপিক্সেলের বোকেশ লেন্স। আর ফোনটির সেলফিতে থাকছে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা। প্রপার লাইট কন্ডিশনে তোলা ছবিগুলো আপনাকে যথেষ্ট হ্যাপি করবে।
ছবিতে ডিটেলস অ্যান্ড শার্পনেস ঠিকঠাক মতোই ধরে রাখতে পেরেছে। ছবিগুলো ওভার স্যাচুরেটেড হওয়ায় এই প্রজন্মের কাছে বেশ ভালোই লাগবে। ডাইনামিক রেঞ্জও ঠিকঠাক মতো ক্যাপচার করতে পেরেছে। ফেসের দিকে একটু খেয়াল করলে সফটনেস দেখতে পারবেন। মোট কথা, ছবি তোলার পর এডিট করে আপনি যে রেজাল্ট পেতেন, এখন এডিট ছাড়াই আপনি সেই রেজাল্ট পাবেন। লো লাইট ফটোগ্রাফিতে অ্যাজ ইউজুয়াল পারফর্ম করেছে এর ক্যামেরা। ছবিতে কিছুটা নয়েজ অ্যান্ড গ্রিনের দেখা পাবেন, তবে নাইট মোডে ছবি তুললে কিছুটা বেটার রেজাল্ট পাবেন। ক্যামেরায় সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও শ্যুট করতে পারবেন। ফুটেজের কোয়ালিটি বাজেট অনুযায়ী ঠিকঠাকই লেগেছে আমার কাছে, তবে ভিডিওতে মিনিমাম 2K রেজলিউশন প্রোভাইড করা উচিত ছিল। এবারে চলে আসি ফোনটির 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার দিকে। সেলফি ক্যামেরায় তোলা ছবিগুলো অ্যাজ ইউজুয়ালি লেগেছে আমার কাছে। প্রপার লাইট পেলে যথেষ্ট ভালো মানের ছবি ক্যাপচার করতে পারে এর ক্যামেরা। ফোনটির পাওয়ার সেকশনে 5000 mAh ব্যাটারির সাথে থাকছে একটি 44 ওয়াটের ফ্লাশ চার্জার। এতে স্ক্রিন অন টাইম পেয়েছি 6 ঘন্টার কিছু বেশি। আর নর্মাল ইউজে প্রায় আমি 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, আর হেভি ইউজ করে প্রায় 1 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। ফোনটি আদার্স ফিচারের মধ্যে যেসব বিষয় থাকে, যেমন কল কোয়ালিটি, নেটওয়ার্ক কানেক্টিভিটি, ডাউনলোড আপলোড স্পিড, আমি সব কিছুই খুব কেয়ারফুলি টেস্ট করেছি। এক্স্যাক্টলি আমি কোথাও কোনো প্রবলেম খুঁজে পাইনি। সো গাইজ, এই হচ্ছে ভিভো y27 নিয়ে আমার আজকের রিভিউ। ফোনটির ভালো দিকের পাশাপাশি এর মন্দ দিক বা উইক পয়েন্টগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি। সো সব কিছু বিচার বিশ্লেষণে এবার আপনারা ডিসাইড করতে পারবেন যে ফোনটি আপনার জন্য কেনা ঠিক হবে নাকি হবে না। যাই হোক, ফোনটি সম্পর্কে আপনার কি মতামত সেটা অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে আরও কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।